তো আজকে আমরা শুরু করলাম, বহুদিন পর এসেছি ভিডিও করতে। তো আমরা আজকে যখন 10 শেষ হয়েছে, আমাদের পরীক্ষা শেষ হতো, 10 শেষ হয়েছে, তারপর আমাদের 10-এর পর একটা মানুষের মধ্যে আছে যে আমরা কী নিয়ে পড়বো, ঠিক আছে? তো কী নিয়ে পড়বো সেইটার আমরা আজকে উত্তর দেব, যে কী নিয়ে পড়া উচিত। তো আমাদের কাছে কী কী স্ট্রিম আছে সেটা আমাদের জেনে নিতে হবে আগে। তো স্ট্রিম যদি আমরা বলি, আর্টস আছে, কমার্স আছে, সায়েন্স আছে। তো স্ট্রিম যদি বলি, স্ট্রিম তিনটে হবে, আর্টস, কমার্স, সায়েন্স। তো এই তিনটে স্ট্রিমের মধ্যে আমাদেরকে কিছুটা স্ট্রিম নিতে হবে। তো আর ভোকেশনাল স্ট্রিম তোমরা যদি কোনো, হয়তো মনে হয় আমার যতটা, যে তোমরা যদি ধরো 2-3 বছর তোমরা ড্রপ দিয়ে দিয়েছো, 10-এর পর ভাবলে যে না আমি করিনি কিছু, তো তোমাদের এবারে করতে হবে কিছু, তাহলে এবারে ভাবলে যে আমি 10 পর্যন্ত পড়েছি, এরপরে আমি কিছু করবো, অন্য কিছু সেদিকে চলে গেছে, এবার তোমরা ভাবলে যে হ্যাঁ 11-12 দরকার, তখন তোমরা ভোকেশনাল কোর্স কিছু নিয়ে তো তোমরা সেটা করতে পারো, ঠিক আছে? ভোকেশনাল কোর্সের কাছে তো এইটা। তো এবারে আসছে, ওগুলো আমরা দেখে নিচ্ছি ঠিকঠাক ভিডিওটা হচ্ছে কি না। ঠিক আছে, তো আমাদের এটা হচ্ছে ভোকেশনাল কোর্সের কাজ। এইবারে হচ্ছে তোমার তিনটে স্ট্রিমের মধ্যে আমাদের মেন কী কী সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোর নাম শুধু বলে দেবো। মেন সায়েন্সের ব্যাপারে আমরা আলোচনা করবো ভালোভাবে, ডেপথ নিয়ে, কারণ কমার্স আর আর্টসের ব্যাপারে আমি অতটা জানি না, সায়েন্সের ব্যাপারে আমি যতটা জানি ততটা আমি জ্ঞান দেবো তোমাদেরকে। আর কমার্স আর্টসের ব্যাপারে আমি অতটা জানি না, তো কমার্সে কেউ পেলে আমি তাদেরকে নিয়ে তাদের কমার্সের ব্যাপারে দেবো কিছু ভিডিও, আর আর্টসের ব্যাপারে জানলে আর্টসের ব্যাপারে দেবো কিছু ভিডিও, ঠিক আছে? কমার্সের ব্যাপারে যতটা আমি জানি ততটা বলতে পারবো, আর্টসের ব্যাপারে আমি আশা করি খুবই কম জানি, তো দেখা যাক কী হয়। তো আর্টসের মধ্যে আমাদের কী কী আছে, আমি এখানে এটা ছোটো করে লিখেও নিয়েছি যে আর্টসের মধ্যে কী কী আছে। আর্টসের মধ্যে ফিলোসফি, নিউট্রিশন, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিজিক্যাল এডুকেশন, এগুলো আর্টসের মধ্যে হতে পারে, আর পলিটিক্যাল সায়েন্স। আরও অনেক কিছু সাবজেক্ট থাকতে পারে, তার মধ্যে মেন এইগুলো আছে, যেমন হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, তোমার নিউট্রিশন আছে, মেন যেগুলো নিয়ে সবাই পড়ছেন দেখছি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, নিউট্রিশন, ফিজিক্যাল এডুকেশন, আর কিছু যাচ্ছে নাকি? নিউট্রিশন, ফিলোসফি আছে, ফিলোসফি নিয়ে অনেকজন পড়ছে দেখেছি, ফিলোসফি আমরা ঠিকঠাক আছে নেই কে জানে, ফিলোসফি ঠিক আছে, তো ঠিকই আছে, ধরে নাও ফিলোসফি তোমরা বুঝতে পেরে গেছো। ফিলোসফি মিটে গেল সমস্যা, বানান নিয়ে অত ভেবে লাভ নেই, সব কিছুতে ফিলোসফি ঠিক আছে। তো মেন হচ্ছে আমরা আর্টস যদি নিয়ে পড়তে চাই তাহলে এই জিনিসগুলো থাকতে হবে। আর আর্টসের পরে কী করতে পারো তোমরা, এইগুলো নিয়ে আশা করি এগুলো নিয়ে তোমরা এমএ করতে পারবে, তাছাড়া বিএও করতে পারবে, এমএ করতে পারবে, দুটো করতে পারবে এগুলো নিয়ে। তার সাথে সাথে তোমরা যদি কোনো পুলিশের চাকরি বা চাকরির মানে সরকারি কোনো চাকরির এডুকেশন মানে চাকরি পরীক্ষা দাও, তখন তোমরা করতে পারো। তখন তোমাদের সরকারি চাকরি পরীক্ষার জন্য আমি তোমাদের আলাদা ভিডিও দেবো, সরকারি চাকরি পরীক্ষার জন্য কী কী করতে পারো, কী কী নিয়ে পড়তে হয়। তোমাদের 10-এর সিলেবাসই মেন থাকে, 10-এর ম্যাথস, 10-এর ফিজিক্স, 10-এর বায়োলজি, 10-এর হিস্ট্রি, 10-এর জিওগ্রাফি, যতটা আমি জানি তো এইগুলোই থাকে। এর বাইরে বেশি কিছু থাকে না। তোমাদের একটা কিছু বই আছে, সেই বইগুলো কিছু পড়লেই তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, যে কী কী থাকে কী কী থাকে না, সেগুলো আমি তোমাদের সব কিছু বলবো। আমি আগে তোমাদের ডিটেলস আমি জ্ঞান নেবো নিজে, তারপর তোমাদের সেই ডিটেলস জ্ঞান দেবো, ঠিক আছে? তো এইগুলোর ব্যাপারে আমার অতটা জ্ঞান নেই, আশা করি এই সাবজেক্টগুলো আছে, তাছাড়া এটসেট্রা লিখে দিচ্ছি, আরও অনেক সাবজেক্ট থাকতে পারে, ঠিক আছে? কমার্সের মধ্যে কী আছে, অ্যাকাউন্টেন্সি আছে, কস্ট ট্যাক্স আছে, হয়তো কস্ট ট্যাক্সকে এরা সিওটিএক্সি লিখে মনে হয়। আর তোমার ল অ্যান্ড অডিট আছে, আর আছে হলো তোমাদের বিজনেস স্টাডিজ আছে। আবার কেউ কোনো সাবজেক্টকে বাদ দিয়ে, অ্যাকাউন্টেন্সি তো মেন সাবজেক্টকে বাদ দেওয়া যায় না, তাছাড়া বাদ দিয়ে তোমরা কেউ ম্যাথ নেয়, যতটা আমি জানি ম্যাথস নেয়। এবারে এরা তোমাদের এগুলো নিয়ে, এরা অ্যাকাউন্টেন্সি নিয়ে তোমরা না জানো অনেক কিছুই করা যেতে পারে। অ্যাকাউন্টেন্সি নিয়ে তোমাদের অডিটার হয়, তারপর তোমাদের যা হয় তোমাদের সব কিছুই করতে পারে।
মানে ব্যাংকের সব ম্যানেজার, তারপরে তাছাড়া তুমি বলতে পারো কোনো কিছু কে বলে ব্যাংকের অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে ব্যাংকের তোমার ক্যাশিয়ার, এরা সবই এখান থেকেই হতে পারে। তাছাড়া সায়েন্স থেকেও হতে পারে, কোনো অসুবিধাই। সায়েন্স থেকে হতে গেলে তোমাদেরকে সেই পরীক্ষাগুলোর জন্য, যেমন তোমাদের সরকারি এক্সামিনেশন যেগুলো হয়, মানে সরকারি ব্যাংকের যে এক্সামিনেশনগুলো, তার জন্য আলাদা করে কোচিং নিতে হয়। সেই কোচিং থেকে তোমরা বা আলাদা করে পড়তে হয়, সেই পড়ে তোমরা সেটা চান্স পেতে পারো। সে সায়েন্স হোক, কমার্স হোক, যেই হতে পারে। আর আর্টসের জন্য যদি যেতে হয়, তোমাকে একটা পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষাটা দিয়ে তোমাদের আর্টসে যেতে হয়। সেগুলোর ব্যাপারে যারা এটার ব্যাপারে বেশি জ্ঞান, তাদের ব্যাপারে সেখান থেকে তুমি ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? আর আমি যদি জানতে পারি কোনো সময়, তোমাদের এই কমেন্ট সেকশানে আমি লিখে দেবো, বা হয়তো আমি তোমাদের কোনো ভিডিও বানিয়ে বলে দেবো। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে এগুলোর ব্যাপারে, আমি যদি কমার্সের ব্যাপারে যদি কোশ্চেন থাকে, আমাকে ভালোভাবে জিজ্ঞাসা করতে পারো, আমি কোনো কারোর থেকে জিজ্ঞাসা করে তোমাকে বলে দেবো। আর্টসের ব্যাপারে জিজ্ঞাসা করতে পারো, যদি আমি কাউকে চিনি তাদের থেকে কথা বলে নেবো। আর সায়েন্সের ব্যাপারে যদি থাকে, নির্দ্বিধায় কোশ্চেন করো, আমার কোনো অসুবিধা নেই, সবের উত্তর আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। এইবারে হচ্ছে তোমাদের সায়েন্সের ব্যাপারে আসি, মেন যেটা ব্যাপারে আমি সবথেকে কিছুটা বেশি জ্ঞানীদের থেকে আমার কাছে রয়েছে। তো সায়েন্সের মধ্যে আমি যদি নিই, সায়েন্সের মধ্যে আমাদের ফার্স্টেই মেন যে জিনিসটা আসছে সেটা হচ্ছে ফিজিক্স। ফিজিক্স ফিজিক্স হচ্ছে আমাদের ফার্স্টেই চলে আসছে ফিজিক্স। 2 নম্বরে আসছে কেমিস্ট্রি। কেন আমি ফিজিক্স কেমিস্ট্রিতে ফার্স্টে দিলাম? কারণ ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্স পড়তে গেলে, যদি সায়েন্স নিয়ে পড়ো, সায়েন্স নিয়ে তুমি ফিজিক্স নিতে পারো, এখান থেকে তুমি জিওগ্রাফি নিতে পারো। ধরো কেউ কারো ফিজিক্স নেই, আমি একজনের দেখেছিলাম, মানে অনেকজনেরই দেখেছি, যার মধ্যে কেমিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, আরও অনেক রকম আছে, মানে অনেক রকম আইটেম মিশিয়ে রাখতে পারো, সেগুলোও রাখতে পারো। কিন্তু আমি যেটা বলবো, যদি সায়েন্স নিতেই হয় একান্ত, তো এরকম নাও, পিওর নাও, বা ফোর্থ সাবজেক্টে চেঞ্জ করো, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যান্ডেটারি, ফিজিক্স কেমিস্ট্রি রাখতে হবে তোমাকে। সেই জন্য ফিজিক্স কেমিস্ট্রি ফার্স্টে আমি দিয়েছি। তারপরে কী দেবো, আমরা মেন জানি পিসিএমবি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিকে 3 নম্বর ম্যাথই দেবো, সরি 4 নম্বরে বায়োলজি দেবো, ঠিক আছে? তাছাড়া কি কিছু হয় না? অবশ্যই হয়, কেন হবে না? এইবারে এর মধ্যে আরও কি হতে পারে, তার সাথে হতে পারে কম্পিউটার সায়েন্স। তার সায়েন্স বা অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লিকেশন হতে পারে তোমার ফোর্থ সাবজেক্ট বা নর্মালের মধ্যে। আর হচ্ছে 6 নম্বর কি থাকতে পারে, স্ট্যাটিস্টিক্স থাকতে পারে, স্ট্যাটিস্টিক্স থাকতে পারে। তো এর ব্যাপারে আমি এবারে বিস্তারিত ভালোভাবে আলোচনা করি। তো যদি আমরা দেখি, ফিজিক্স কেমিস্ট্রি রাখতে হবে আমাদেরকে সায়েন্স নিতে গেলে। তারপরে আমরা কি কি রাখতে পারি, থার্ড সাবজেক্ট আর ম্যাথ রাখতে পারি। যদি আমরা এই 3টে রাখি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই 3টে রাখি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা ইঞ্জিনিয়ারিং পাবো, ঠিক আছে? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমাদের রাখতে হবে, তবেই আমরা ইঞ্জিনিয়ারিং পাবো। ম্যাথের সাথে যদি আমরা কম্পিউটার সায়েন্স রাখি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যাবো। তবে কি আমি যদি কম্পিউটার সায়েন্স জায়গায় বায়োলজি রাখি, তাহলে কি আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যেতে পারবো না? কেন পারবো না? তাতেও যেতে পারবো। কিন্তু যদি কম্পিউটার সায়েন্স আমাদের না থাকে, মানে বায়োলজি না থাকে, কম্পিউটার সায়েন্স থাকে, তবে আমরা বায়োলজি লাইন যেতে পারবো না, ঠিক আছে? যদি আমাদের কম্পিউটার সায়েন্স থাকে কিন্তু বায়োলজি না থাকে, তবে আমরা বায়োলজি লাইন যেতে পারবো। কিন্তু যদি বায়োলজি থাকে, তবে আমরা কম্পিউটার সায়েন্সে যেতে পারি। আর স্ট্যাটিস্টিক্স কী জিনিস? স্ট্যাটিস্টিক্স হচ্ছে, যেমন তোমরা পড়েছিলে ওই যে 10-এর যে লাস্টের দিকে চ্যাপ্টারটা ছিল না, ওই যে স্ট্যাটিস্টিক্সের চ্যাপ্টার ওটাকে বলে। তো এই স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টারটা ছিল যেরকম জিনিস তেমনই থাকে হয়তো ওর মধ্যে, সেরকম স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে ওই মান গণনা যেই চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটার মতনই তোমার জিনিস, পুরো জিনিসটা পড়তে হয় তোমার স্ট্যাটিস্টিক্সে, ঠিক আছে? স্ট্যাটিস্টিক্স মেনলি ম্যাথ বেসড সাবজেক্ট, কম্পিউটার সায়েন্স ম্যাথস বেসড সাবজেক্ট। কম্পিউটার অ্যাপ্লিকেশান হলো সোজা, খুবই সোজা। কম্পিউটার অ্যাপ্লিকেশান তোমার মুখস্থ করতে হবে, মুখস্থ করে বেরিয়ে যাবে, নাম্বার বিশাল ওঠে। এদিকে কোন সাবজেক্ট নাম্বার বিশাল ওঠে? ফিজিক্যাল এডুকেশনে বিশাল নাম্বার ওঠে। তার সাথে কেউ কেউ আমি দেখেছি যে ওটা নিচ্ছে, নামটাই ভুলে যাচ্ছি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আছে, তার সাথে ধরো নিয়ে নিল এনভায়রনমেন্টাল সায়েন্স।
এনভায়রনমেন্টাল সায়েন্স, ইভিএস। ইভিএসটা আশা করি আর্টসের দিকে নয়, তো আমি ইভিএসটা নর্মাল লিখে রেখে দিচ্ছি এরপরে। ইভিএস মানে হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। আরও অনেক সাবজেক্ট আছে, সাবজেক্ট যদি গুনতে হয় তোমার বিশাল, তুমি টেস্ট পেপার 15 টেস্ট পেপার দেখে নেবে, দেখবে বিশাল সাবজেক্ট আছে। তো 10 দিন 15 দিন 20 দিন ধরে এক্সাম হচ্ছে, তোমাদের অত দিন ধরে যখন এক্সাম হচ্ছে, 15 দিন ধরে এক্সাম হচ্ছে, মানে তোমার হয়তো 2-1 দিন ছুটি আছে মাঝখানে সবাইকারই, কিন্তু তাহলে প্রত্যেক দিন এক্সাম হচ্ছে, মানে প্রত্যেক দিন ধরো 5-6টা সাবজেক্ট একসাথে এক্সাম হচ্ছে, তাহলে কত সাবজেক্ট আছে চিন্তা করো, যাতে তোমাকে 20 দিন করে মানে 15 দিন মিনিমাম লাগছে এক্সামিনেশনটা শেষ করতে। তো মেন আমরা টপিকে যেটা আসছি, আমাদের টাইম বেশি হাতে থাকছে না, তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আমাদের নিতে হচ্ছে যদি আমরা ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাই। যদি আমরা বায়োলজি লাইনে যেতে চাই, ম্যাথ বাদ দিয়ে আমরা বায়োলজি নিয়ে নেব, তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তাহলে হচ্ছে পিসিএম থাকলে ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে পারবো। পিসিএম থাকলে আমরা ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে পারবো। পিসিবি থাকলে মেডিকেল লাইনে যেতে পারবো। আর তোমার এই দুটো যে মেন তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা এইগুলো লাইনে যেতে পারবে। তাছাড়া ফোর্থ সাবজেক্ট কেমনভাবে নেওয়া যেতে পারে, যদি আমরা পিসিএমবি মানে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টে নিই, তাহলে আমরা সব কিছুতে যেতে পারবো। তুমি যা যা ভাবতে পারো, তোমাকে যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি থাকে, যা যা ভাবতে পারো তার 95%-এ তুমি যেতে পারবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি থাকলে। এমনকি তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নিয়ে থাকো, তুমি কমার্সে মানে সায়েন্সে যা সাবজেক্ট নিতে পারো, তুমি কমার্সে যেতে পারবে, আর্টসে যেতে পারবে, সে তো যেতে পারছোই। তার সাথে তুমি পিসিএমবি থাকলে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং তুমি যাতে খুশি যেতে পারো, এমনকি তুমি নর্মাল লাইনে যাও, যেটাতে খুশি তুমি পিসিএমবি থাকলে তুমি নেভি, তুমি যদি এয়ারপোর্টের তুমি যদি ওটাতে যাওয়াতে চাও, মানে হচ্ছে তুমি পাইলট হতে চাও, তুমি অ্যাস্ট্রোনট হতে চাও, তুমি যা যা কিছু ভাবতে পারো, তুমি যা কিছু হতে চাও, তুমি পিসিএমবি দিয়ে তোমাকে হতে হবে। পিসিএমবি যাদের আছে, তোমার কিছু চিন্তা নেই, তুমি পিসিএমবি নিয়ে বসে গেলে তুমি যেখানে খুঁজে যেতে পারো। কিন্তু পিসিএমবি থাকার যেমন সুবিধা রয়েছে, তেমন অসুবিধা বিশাল রয়েছে। পিসিএমবি একটা হিউজ সিলেবাস, আমি বলবো না শক্ত, বলবো না তাও সোজাও বলবো না, কিন্তু যদি তুমি একটা জিনিস পড়ছো, একটা চ্যাপ্টার তুমি খুবই সোজা লাগলো, তুমি বাড়িতে এসে প্র্যাকটিস করলে কিন্তু হলো, কিন্তু তুমি যখন ওই রকম ইজি চ্যাপ্টার 20খানা পড়বে একটা সাবজেক্টে, সেরকম 4টে সাবজেক্টেও 20খানা পড়বে, তখন সেই জিনিসটা একটা হিউজ সিলেবাস যখন দাঁড়িয়ে যাবে, তোমার মাথার মধ্যে স্টোর করতেও অসুবিধা হবে। সেই জন্য কী দরকার, সেই জন্য স্টোর করতে সবাইকার তাহলে অসুবিধা হচ্ছে, তো সবাই কেউ পড়তেই না পিসিএম নিয়ে, ঠিক না? তাহলে স্টোর করতে অসুবিধা কেন হচ্ছে, কারণ আমরা রিভিশন করছি না, ঠিক আছে? ফার্স্টের দিন আমরা যতটা করি, আমরা ফার্স্টের দিন যদি তোমার 1 ঘন্টা ধরো পড়লাম জিনিসটা, 2 ঘন্টা পড়লাম, সেটা 1 সপ্তাহ ধরে যদি পড়ি দুটো চ্যাপ্টার, 2 ঘন্টা ধরে 1 উইক যদি পড়ি দুটো চ্যাপ্টার যদি পড়ি, সেইটাকে পরের উইকে আমি চ্যাপ্টারগুলোকে নেক্সট দুটো চ্যাপ্টার আমরা পরের উইকে 1 ঘন্টা 50 মিনিটে, তাহলে 10 মিনিট করবোটা কি, 1 ঘন্টা 50 মিনিট ছেড়ে দাও, দুটো চ্যাপ্টার যখন আছে আমরা 1 ঘন্টা 40 মিনিট করব, তাহলে 20 মিনিট কি করব, 20 মিনিট 1 উইক কি করব, রিভিশন করব, এটার রিভিশন করব। তারপরের উইকে কী করব, তারপরের উইকে আবার দুটো চ্যাপ্টার করব, সেটা কিরাম হয়ে যাবে, 1 ঘন্টা 30 মিনিট পার ডে 1 উইক, এই দুটো চ্যাপ্টার করব। তারপরে রিভিশন কেমন হবে, এইটা দুটো মিলিয়ে রিভিশন হবে। এইটাকে তখন আমরা দেব, এইটাকে এই সময়টা দেব হলো 10 মিনিট,
আর এইটাকে আমরা দেবো হচ্ছে 20 মিনিট। এরমভাবে ভাগ করে নিতে হবে জিনিসটাকে, তবেই তোমরা রিভিশন কি বলে ম্যাটার করে তোমাদের এখানে, ম্যাটার্স, কারণ ম্যাটার করে তোমার এখানে যে রিভিশন, কারণ তুমি অত কটা সাবজেক্ট একসাথে একটা মানুষের পক্ষে করা, তুমি যদি ভাবো যে আমি 1 বছর আগে পড়লাম আমি করে ফেলবো, তোমাদের এখন সেমিস্টার শুরু হয়ে গেছে যেহেতু 6 মাস আগে পড়লাম আমি 6 মাস পরে ঠিক ম্যানেজ করে নেব। তুমি ধরো এখন আমি জানি না যে 12-এর এক্সামটা কোথায় হবে, 12-এ কি দুটোই কি তোমার সেন্টারে গিয়ে হবে নাকি দুটো সেন্টারে গিয়ে হবে না, সেটা আমি এখনও বলতে পারবো না, জানি না আমরা। কিন্তু যদি ফার্স্ট সেমিস্টারে তুমি ধরো করে ফেলেছো, ফার্স্ট সেমিস্টার তো স্কুলে হচ্ছে, থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এখনও পর্যন্ত হয়নি, আমরা জানি না কি কোথায় হবে, কিন্তু ফার্স্ট সেমিস্টার যেহেতু স্কুলে হচ্ছে সেহেতু সবাই যদি দেখে দেখে ফার্স্টে ভেবে নেয় যে আমি তো 30-এর মধ্যে 30-এর মানে 35-এর পরীক্ষা, 35 70 35-এ হয়তো পরীক্ষা হবে, 35 নাম্বারের মধ্যে 30 নাম্বার পেয়ে গেলাম, ভালো ছেলে পিছনে বসেছি, 35-এর মধ্যে 30 নাম্বার পেয়ে গেলাম, খুব ভালো করেছি, তাহলে হায়ার সেকেন্ডারি 35-30 পেয়েবো। যদি চেপে দেখে, যদি স্টুডেন্ট ভুল নাম্বার বলে, তোমার একটা এমসিকিউ একটাই ভুল হবে। তো সেই জন্য ভালো করে পড়তে হবে, মন দিয়ে পড়তে হবে এবং দেখে শুনে পড়তে হবে, ঠিক আছে? তো পিসিএমবি যেমন ভালো তেমন ছেলে খেলার জিনিস নয়, খুবই ভয়ঙ্কর সাবজেক্ট, 3টে সাবজেক্টের 4টে সাবজেক্টের কম্বিনেশন। তো আশা করি তোমরা পুরো জিনিসটা ভালো করে বুঝে গেছো, ঠিক আছে? আর কিছু বলতে পারি? আর একটা যেটা বলবো ভেবেছি সেটা হচ্ছে সায়েন্স নিয়ে তুমি কী কী লাইনে যেতে পারো। মেন 3টে লাইন বলবো, তাছাড়া হাজারো লাইন আছে, আমি যদি আজ বলতে শুরু করি ভিডিও সারা জীবনের মতন হয়ে যাবে শেষ, মানে সারা জীবন ধরে চলতে থাকবে আর কি। আমি দেখিনি কত মিনিট হয়েছে ভিডিওটা, দেখো 16 মিনিট হয়ে গেছে। আমি আসলে বেশি টাইমও না, জানতে চাই না, 20 মিনিটের মধ্যে আমি কমপ্লিট করতে চাই, ঠিক আছে? আমি আজকে তোমাদের ধরো এই রবিবার কত তারিখ হচ্ছে, ঠিক আছে? এই রবিবার হচ্ছে 6 তারিখ, 6 তারিখ তোমাদের ভিডিও চলে যাবে, আমি যে 2 তারিখ ভিডিও আপলোড করছি। আমি ভেবেছিলাম যে তোমাদের মার্চের তোমার 30 তারিখ ভিডিও দেবো, কিন্তু আমার হলো না, টাইম পেলাইনি আমি। আমাদের মার্চের 18 তারিখ শেষ হয়ে গেছে পরীক্ষা, আমি ভেবেছি মার্চের 30 তারিখ তোমাদের ভিডিও দেবো, কিন্তু আমি করতে পারিনি ভিডিও, সত্যি কথা বলতে। মানে আমাদের 17 তারিখ শেষ হয়ে গেছে, আমি 18 তারিখ ভেবেছিলাম ভিডিও করে তোমাদের দিয়ে দেবো, আমি করতে পারিনি, খুবই চাপে ছিলাম। আমি আজকে রাত্রে ভাবলাম যে করতেই হবে 2 তারিখ করে আমি 6 তারিখে পোস্ট করবো ভিডিও। তো তোমাদের এর পরেরটায় আমি বলবো হলো তোমাদের এই যে ইঞ্জিনিয়ারিং করতে গেলে কী করতে হবে সেটা আমি বলবো না এখন, আমি অন্যজনকে নিয়ে আসবো ইঞ্জিনিয়ারিং করতে গেলে। আমি ইঞ্জিনিয়ারিংয়ে যেই মেনের যে কী কী হয় আমি জানি না ঠিক, ওদের আলাদা আলাদা কিছু আছে, অনেক কিছু, ঠিক আছে? আমি আজকে পরের দিন তোমাদের নিট মানে প্যারামেডিক্যালে তোমাদের আজকে পরীক্ষাগুলো বলে দেবো, তারপরে দিন এদিন নিটের ব্যাপারে আলোচনা করবো, এদিন জেন পাসের ব্যাপারে আলোচনা করবো, আর একটা আছে এনএম জিএনএম নার্সিং, সেটা মেয়েদের জন্য, সেটা ব্যাপারে আমি যদি জানি তো আলোচনা করবো সেটা ব্যাপারে, ঠিক আছে? আর জেনারেলে পাস অনার্স এগুলোর ব্যাপারে কিছুটা আলোচনা করব একদিন, সেটা হবে। আর ইঞ্জিনিয়ারিং ব্যাপারে যেই মেন্সের ব্যাপারে আমরা একদিন আলোচনা করব, WBJEর ব্যাপারে আলোচনা করব, একদিন জিলেটের ব্যাপারে আলোচনা করব, আর একদিন আমরা অবশ্যই কিছু জ্ঞান নিয়ে এসে আমরা ওটার ব্যাপারে আলোচনা করবো, কিংবা সরকারি এক্সামিনেশনগুলোর ব্যাপারে আলোচনা করব, ঠিক আছে? তো পলিটেকনিক অনলি ছেলেদের জন্য, এনএম জিএনএম হচ্ছে নার্সিং মেয়েদের জন্য, ঠিক আছে? এইবারে হচ্ছে তোমাদের মেন খেলা, যেটা আমি তোমাদের সায়েন্সের ব্যাপারে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে সায়েন্সের মধ্যে 3টে ভাগ আছে। একটা হচ্ছে জেনারেল হলে কী লাভ, জেনারেল হলে আমরা কেমন হবে? জেনারেল মানে হচ্ছে অনার্স করবে, পাস করবে, মানে পাস করে যাওয়া নয়, পাস নিয়ে পড়া, পাস নিয়ে সাবজেক্ট পড়া, আর অনার্স নিয়ে সাবজেক্ট পড়া, মানে সাবজেক্টে অনার্স করা মানে হচ্ছে অনার্স করছো তুমি। এবারে হচ্ছে যদি তুমি অনার্স নিয়েছো কিন্তু অনার্স হয়নি, তাহলে কী করবে? অনার্স রাখার জন্য কী করতে হবে? 60% নাম্বার পাতে হবে। 60% নাম্বার না পেলে তুমি অনার্স পাচ্ছ না, ঠিক আছে? অনার্স পেতে গেলে তোমাকে 60% নাম্বার রাখতে হচ্ছে, আর অনার্স যদি 60% নাম্বার না রাখতে পারো অনার্স কেটে পাস হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মেন কথা। আর অনার্স পাওয়ার জন্য যেই একটা ক্যাটাগরি আছে, তোমাকে সায়েন্স হলো 80% পেতে হলো, 70% পেতে হলো, এটা পেতে হতে পারে, ঠিক আছে? সায়েন্সের ফুল নিয়ে একটা ভিডিও আসবে পরের দিন। তোমরা এই ভিডিওতে যদি রেসপন্স পাই তবেই অত ভিডিও আনবো, নাহলে আমার পারবো না, কারণ আমি টাইম বিশাল নেই আমার হাতে। সবের ভিডিও আমরা দেবো। তোমরা যদি জানতে চাও যে সায়েন্সের বই কেমন হয়, কি না হয়,
আমি সব ডিটেলস দিতে রাজি আছি যে কেমনভাবে আমরা তোমাদের ওইগুলো করবো। ধরো প্র্যাকটিক্যালগুলো আছে, নতুন প্র্যাকটিক্যাল হচ্ছে, 30 নাম্বার করে প্র্যাকটিক্যাল থাকবে। তুমি যদি এই 3টে নাও, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্সের মধ্যে 30 নাম্বার প্র্যাকটিক্যাল থাকবে, ম্যাথসের মধ্যে 20 নাম্বার প্র্যাকটিক্যাল থাকবে। তো তুমি এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে প্র্যাকটিক্যাল করবে সেটা কীভাবে হবে, ঠিক না? একটা প্র্যাকটিক্যাল হবে, তোমার বই দরকার, খাতা দরকার, কেমন খাতা, কেমন বই, কেমন কী জিনিস দরকার পড়ে, সেইগুলোর ব্যাপারে আলোচনা করো। আর একটা করতে হবে, আমি সায়েন্স যদি পড়তে চাই, আমার কি খরচা ভীষণ, এইটার একটা ব্যাপার থাকতে পারে। এইগুলোর ব্যাপারে আমরা আলোচনা করব। আমি লিখে রেখে দিচ্ছি তোমাদের, এইগুলো আমি আলোচনা করব। একটা হচ্ছে কষ্টের ব্যাপারে আমরা আলোচনা করবো, যে সায়েন্স পড়ার কি কষ্ট ভীষণ। আর 2 নাম্বার আলোচনা করব হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল আলোচনা। তো প্র্যাকটিক্যাল ক্লাসেসের ব্যাপারে আমরা আলোচনা করবো। এই দুটো আলোচনা আমি অবশ্যই করবো, তোমরা বলবে না বলবে তাও আমি করবো, কারণ এই দুটো তোমাদের জন্য খুবই দরকারি। ঠিক আছে, এবার আমি বলে দিই যে সায়েন্সের কী কী আছে। সায়েন্সের হচ্ছে তোমাদের হচ্ছে জেনারেল আছে, জেনারেলের মধ্যে পাস অথবা অনার্স হচ্ছে এই দুটো। একটা হচ্ছে ইঞ্জিনিয়ার, এই যে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কী করতে পারো, ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পরীক্ষা দিতে হয়। সোজা কথা বলতে গেলে পরীক্ষা দিতে হবে তোমাদেরকে। 12 পাস করার পর তুমি ইঞ্জিনিয়ারিং ঢুকে যেতে পারবে না, যে 12 পাস করে গেছে এবার ইঞ্জিনিয়ারিং যাবো, ইঞ্জিনিয়ারিং চলে গেলাম। যেমন 11 আমরা নাম্বার পেয়েছি, 10 নাম্বার পেয়েছি বিশাল, তো চলো সায়েন্সে চলে যাই বা চলো কমার্সে চলে যাই, এরম ব্যাপার হয়ে যায় না। তো এরম নয়, এখানে তোমাকে বিশাল নাম্বার, আমি 12 পেয়ে গেছি, চলো আমরা ইঞ্জিনিয়ারিং চলে যাই, চলো মেডিকেলে চলে যাই, চলো অনার্স চলে গেলে তোমার নাম্বার লাগবে। তাছাড়া তোমাদের এই ইঞ্জিনিয়ারিং মেডিকেলের নাম্বার লাগবে না। এবার কি নাম্বার এবারে ফেল করে গেলেই হয়ে যাবে না, হবে না। ফেল করে গেলে তুমি ধরো করতে তাহলে ফেল করে গেলে হবে না। তোমাকে মিনিমাম একটা 50% 60% নাম্বার রাখতে হবে, 50% মিনিমাম নাম্বার রাখতে হবে, যাতে তুমি ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষার জন্য এলিজিবল হও। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। আর এই তোমার ইঞ্জিনিয়ারিংয়ে তোমার কী কী দিতে হবে, তুমি ওয়েস্ট বেঙ্গলে অবশ্যই আছে, বাংলাদেশ যেহেতু শুনছো, অন্য কোথাও থাকবে, অন্য কোথাও থাকতে পারো, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যেহেতু তার জন্য WBJEE হয়। তাছাড়া যা স্টেট গভর্নমেন্ট আছে তাদের স্টেট গভর্নমেন্টে আশা করি যেই হয়, WBJEE হয়, যেই মেন হয়। যেই মেনটা কি, যেই মেন হচ্ছে অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, ঠিক আছে, যেই মেন। আর যেই মেনে তুমি যদি বিশাল নাম্বার করো তবে যেই অ্যাডভান্স দেওয়া যায়, ঠিক আছে। আর তাছাড়া কি কিছু করা যায় না? করা যায়। তুমি যদি চাও 10-এর পর তুমি পলিটেকনিকে যুক্ত হতে পারো, কিন্তু আমি রিকমেন্ড করবো যেও না, কারণ একটা 12-এর একটা কোয়ালিফিকেশান, একটা মাধুর্য আছে না, যে তুমি 12 পাস করেছো অন্তত, এইটা একটা ব্যাপার থেকে যায়। তো এরপরে তুমি জিলেট দিয়ে তুমি যেতে পারো, এরপরে পলিটেকনিকে যেতে পারো। পলিটেকনিকে যেতে পারো। এইবারে হচ্ছে তোমাদের মেডিকেল লাইন, কারণ এই লাইনগুলোর ব্যাপারে আমি খুবই কম জানি, কিন্তু মেডিকেল লাইনের ব্যাপারে তোমাদের ভালো করে আমি আলোচনা করতে পারবো। মেডিকেল লাইন কি? মেডিকেল লাইন হচ্ছে নিট কি করে? নিট হচ্ছে যারা ডাক্তার হচ্ছে, দাঁতের ডাক্তার থেকে শুরু করে ফিজিওথেরাপি থেকে শুরু করে তোমার যত তুমি ডাক্তারে যাচ্ছ, অপারেশন করছো, সবাই কি দিতে হচ্ছে? নিট দিতে হচ্ছে। তাহলে প্যারামেডিক্যাল বা জেনপাস কী করে? কোশ্চেন আসছে সবাইকার, যে প্যারামেডিক্যাল আর নিটের মধ্যে পার্থক্য কী? প্যারামেডিক্যাল হচ্ছে তুমি তোমার এক্স-রে করাচ্ছ কাউকে দিয়ে, সে তো ডাক্তার নয়। তুমি যাকে দিয়ে এক্স-রে করাচ্ছ সে হচ্ছে প্যারামেডিক্যালের লোক। এক্স-রে বাদ দাও, তুমি ব্লাড টেস্ট সবাই করিয়েছে, ঠিক আছে, ব্লাড একজন নিয়ে যাচ্ছে, সে প্যারামেডিক্যালের লোক হতে পারে, নাও হতে পারে, কিন্তু তাকে প্যারামেডিক্যালের লোক আমরা ধরবো। সেরকম যদি প্যারামেডিক্যাল পাস করে যায়, সে ডাক্তারের রক্ত নিচ্ছে এই জায়গায় বসে, সে হচ্ছে প্যারামেডিক্যালের লোক, মানে হচ্ছে মেডিকেলের পাশে যারা কাজ করে। প্যারা টিচার মানে কি? তারা টিচার, কিন্তু মেন টিচার নয়, টিচারের মতন মাইনে নয়। তারা কি? তারাও টিচার, তারাও কোয়ালিফাইড,
কিন্তু তারা সেই লেভেলের নয়, লেভেল থেকে নিচু, ঠিক আছে। সেরকম নিট হচ্ছে প্যারামেডিক্যাল, যেটা বলছিলাম প্যারামেডিক্যাল হচ্ছে কি, যারা তুমি রক্ত দিচ্ছ একজনকে, মানে রক্ত দিচ্ছ মানে রক্ত নিয়ে যাচ্ছে সিরিঞ্জে করে, সে প্যারামেডিক্যালের লোক। যে রক্তটা টেস্ট করছে সে প্যারামেডিক্যালের লোক, ঠিক আছে। কিন্তু যে ব্লাড টেস্টের রিপোর্টে ডাক্তারের সাইন করছে সে হচ্ছে নিটের লোক, বুঝতে পেরেছো? নিট হচ্ছে তুমি ডাক্তার মানে হচ্ছে তুমি রিপোর্টে সাইন করবে, তাহলে তুমি রুগী দেখবে না, রুগী দেখবে কিন্তু তোমার রিপোর্টে সাইন তুমি করবে হলো ডাক্তার। তুমি যাই করো, তুমি রক্ত টেস্ট করতে পারো, তুমি রক্তে বুঝে গেছো তোমার এইটা আছে, ওইটা আছে, সেইটা আছে, তুমি সব আছে, কিন্তু তুমি সই করবে ডাক্তার। তুমি এক্স রে করেছো, প্যারামেডিক্যাল লোকেদের হয় কি, প্যারামেডিক্যাল লোক ধরো এক্স রে করছে, সে প্যারামেডিক্যালের লোক, যে এক্স রে রিপোর্ট করছে সেও প্যারামেডিক্যালের লোক, কিন্তু এই রিপোর্টটা দেখে বুঝে সাইন করবে কে, একজন নিউরোলজিস্ট। এই নিউরোলজিস্ট বলছি, কি বলে, রেডিওলজিস্ট, একজন রেডিওলজিস্ট ওটাতে সাইন করবে। এবার নিউরোলজিস্টের যদি আসে, নিউরোলজিস্টও নার্ভের ডাক্তার, তারা সব ব্রেনের মধ্যে কোনো কিছু টিউমার ফিউমার হলে তারা সেগুলোর নিউরন ফিউরনগুলোকে দেখে তারা ওগুলো করে, সেগুলো নিউরোলজিস্ট। ওগুলো যেতে হলে তোমাকে নিট দিয়ে, নিটের পর পিজি এক্সাম ক্র্যাক করতে হবে, পিজি এক্সাম ক্র্যাক করে তোমাকে নিউরোলজিতে তোমার আরও হায়ার ডিগ্রি যেতে হবে, সেখানে করে তুমি একটা কিছুতে স্পেশালাইজেশন করতে হবে, করলে তুমি নিউরোলজিস্ট হতে পারবে। সেটা একটা বিশাল লেন্দি প্রসেস। তোমার নিটের ব্যাপারে যখন বলবো তখন তোমাদের এইসব ব্যাপারে বলবো, এখন তোমাদের এইসব ব্যাপারে বলবো না, ঠিক আছে। তাহলে আমি এইটুকু বুঝতে পেরেছি, কারণ নিটের ব্যাপারে যখন বলবো তখন বলবে কেউ প্যারামেডিক্যাল কী, আর প্যারামেডিক্যাল যখন বলবো তখন বলবে নিট কী। তো আমি সেই জন্য বললাম নিট আর প্যারামেডিক্যালের মধ্যে পার্থক্য। নিট হচ্ছে কোয়ালিফাইড টিচার, আর তা বলি ওরাও কোয়ালিফাইড না, ওরাও কোয়ালিফাইড, কিন্তু তারা একজন হচ্ছে তুমি নর্মালি পরীক্ষা দিয়ে একদম সামনে বসে ডট করে এসছো, তুমি এটা মেডিকেল স্টুডেন্ট মানে হচ্ছে তুমি নিট করে এসছো, মানে হচ্ছে মেন টিচার, যারা নর্মাল টিচার, যারা বিশাল মাইনে পাচ্ছে। আর একটা হচ্ছে প্যারা টিচার, যারা সেমি এডুকেটেড হতে পারে কিন্তু তারা কম মাইনে পাচ্ছে, তার থেকে বিশাল কম মাইনে পাচ্ছে। যদি একজন নর্মাল টিচার যদি পায় 1,00,000 টাকা মাইনে, তাই তোমার প্যারা টিচার পাচ্ছে সেটা 10,000 টাকা মাইনে, এরকম ব্যাপার, তাই 10 গুণ কম। তেমন এদেরও ইনকাম 10 গুণ কম। তুমি নিটে যারা ধরো একটা ভালো কিছু র্যাঙ্কে করেছে তারা কত পাচ্ছে, তারা যদি পায় তোমার মাসে যদি তারা 10,00,000 টাকা ইনকাম করে, তাহলে এরা করছে 1,00,000 টাকা ইনকাম, এরকম ব্যাপার। 1,00,000 টাকা কি তার থেকে কম হবে, 60-70 হাজার টাকা ইনকাম, বা 1,00,000 টাকাও যেতে পারে, 2,00,000 টাকাও যেতে পারে, তুমি যত খাটতে হবে তত বেশি ইনকাম। তো এসব ব্যাপারে ভেবে এখন লাভ নেই, তোমাদের লিখে দিই। নিট আছে, জেন পাস আছে, আর ANM অ্যান্ড GNM নার্সিং আছে। ঠিক আছে, নিট জেন পাস ANM GNM নার্সিংয়ের ব্যাপারে আছে। তো নিট জেন পাস ব্যাপারে তোমাদের ভালো করে বলে দেবো, কিন্তু ANM GNM নার্সিং হচ্ছে অনলি ফর ফিমেলদের জন্য, আর পলিটেকনিক হচ্ছে অনলি ফর মেন, ছেলেদের জন্য। WBJEE, JEE মেন, JEE অ্যাডভান্স যে কেউ দিতে পারে, শুধু JEE মেন যে কেউ দিতে পারে, কিন্তু JEE মেনের পর JEE অ্যাডভান্স যারা ভালো নাম্বার করবে তারাই দিতে পারে। তাছাড়া তোমাদের সবই বলে দিচ্ছি, আর্টস কী জিনিস, কী কী সাবজেক্ট থাকতে পারে তোমরা জেনে গেছো। এখানে আর্টস কী জিনিস, তোমরা কী কী সাবজেক্ট থাকবে জেনে গেছো। কমার্স কী জিনিস, কমার্সের মধ্যে কী কী সাবজেক্ট থাকবে, এগুলো অ্যাকাউন্টেন্সি, অডিট, এগুলো জেনে গেছো। তাছাড়া তোমাদের ফিজিক্সে কী কী সাবজেক্ট আছে, সায়েন্সে কী কী সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যান্থ্রোপোলজি, সেগুলো বুঝে গেছো। কী কী তুমি নিতে পারো, কেমনভাবে PCMB এগুলো নিতে গেলে তোমাকে মিনিমাম 70% নাম্বার থাকতে হবে, কোনো কোনো স্কুলে 60% নাম্বারও দিয়ে দেয়, কিন্তু থাকতে হবে মিনিমাম 60%, ঠিক আছে। PCMB নিতে পারো, আর PCMB নিলে তুমি যে কোনো জায়গায় যেতে পারবে। তুমি জেনারেল ইঞ্জিনিয়ারিং তুমি বাদ দাও, তুমি যা খুশি যেদিকে খুশি যেতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর জেনারেলে গেলে পাস অনার্স করতে হয়, মানে BSc MSc করতে পারো। যেই যদি মানে ইঞ্জিনিয়ারিং লাইনে যাও, WBJEE যে ওয়েবজি OMR শিটে হয়, ঠিক আছে। OMR শিট তোমাদের সবই দেখাবো, তোমাদের যদি
মানে সাথে থাকো আমার। তো এমআর শিট আছে, সব কিছুই দেখাবো। যেই কিছু বই বলে দেবো। যেই মেন, ঠিক আছে, যেই মেন আমি জানি না অতটা বেশি, কিন্তু যেই মেনের তোমাদের কাউকে ডেকে এনে তোমাদের যেই মেনের কেমন ওএমআর হয় সব দেখিয়ে দেবো। ওএমআর হয়তো করে হয় না ওদের একটা কী বললো একটা পেজ হয়, তেমনি তোমাদের নানা রকম ইন্টিজার থাকে, ওগুলো তোমাদের কাউকে ডেকে এনে তোমাদের বুঝিয়ে দেবো। পলিটেকনিকের আমরা বই বলে দেবো, সব কিছু বলে দেবো, কী হয়, কোন পোর্টালে হতে হয় সেগুলো সব বলে দেবো, সব কিছু বলে দেবো, ঠিক আছে। নিট কি, নিটের ব্যাপারে আমি সব কিছু এখন তো বলেই দিলাম নিট কী জিনিস। তাছাড়া ভালো বই কী হতে পারে যাবতীয় কিছু বলে দেবো। এইগুলো যদি বেশি না বলতে পারি, নিটের যা বলে দেবো তোমরা সারা জীবন মানে পড়ে শেষ করতে পারবে না। সেইগুলো যদি পড়তে পারো ভালোভাবে, এই 11 থেকে স্টার্ট করতে পারো, তাহলে তোমাকে নিট ক্র্যাক করাতে কেউ আটকাতে পারছে না। আর জেন পাসের বই ভালো বলে দেবো। জিএনএম নার্সিংয়ে ভালো করে বলে দেবো। কিন্তু মেন যেগুলো ব্যাপারে আমি কথা বলবোই, যদি তোমাদের কথা থাকি, আমি ওয়েবজির ব্যাপারে বলবো, নিট আর জেন পাসের ব্যাপারে বলবো, আর যেই মেন যদি আমি কাউকে খুঁজে পাই যেই মেনের ব্যাপারে বলবো, আর পলিটেকনিকটাই বলছি। কারণ আমাকে সব রকম স্টুডেন্টদের আমি টার্গেট করছি। যারা ধরো পিসিএমবি নিয়েছে, পারছি না, ঠিক আছে, পারছো না যখন, তোমার রাস্তা আমি দেখাবো, তখন এইটার ব্যাপারে কথা হবে। এবার বলছে আমি বিশাল ভালোভাবে পেরে গেছি, আমি এবারে ফুটিয়ে দেবো, তার জন্য বায়োলজি নিয়ে ফাটাবে, ম্যাথস নিয়ে ফাটাবে, হয়ে গেছে। এইবারে বলছে যে হ্যাঁ আমি তো নিয়েছি, এবার আমি একটু নিই, ঠিক আছে, আমি জেনারেল লাইনে যেতে চাইছি না, তবু আমি কিছু একটা টেকনিক্যাল লাইনে যেতে চাইছি, বাট আমি এত শক্ত ক্র্যাক করতে পারবো না, তখন তোমাদের জন্য। এবার মেয়েরা বলছি যে পিসিএমডি নিয়ে হাঁপিয়ে গেছি, এবার আমি কী করবো, আমার বেশি শক্ত জিনিস করতে পারবো না। সবের ব্যাপারে শেষ কোথায় আমরা যাব, অনার্স পাস। আগে আমরা এগুলোর ব্যাপারে সব আলোচনা করবো, তারপর অনার্স পাস। এগুলোর ফিজ হয়, এগুলোর 500 টাকা, এটার ফিজ হয় 500 টাকা হয়, এটার নিটের ফিজ হয় কত 1700 টাকা এবছরে হয়েছে, যেই মেনের হয় 1000 টাকা, পলিটেকনিকের হয় 50 টাকা মনে হয়, জানি না, এরমই হয়। আর এএনএম নার্সিং এখন জেন পাস বেরোয়নি, আমি জানি না। তো এরকমই হয়েছে, এগুলো এখন বেরিয়ে পড়েছে, এগুলোর ব্যাপারে আমি জানি, তো এগুলো তোমার বলে দিলাম। তোমরা যদি চাও, তোমরা অনেক কিছু আমি জানাতে, কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো, সবের কোশ্চেন উত্তর আমি তোমাকে দেবো কমেন্ট সেকশানে, ঠিক আছে। কমেন্ট সেকশানে, এটা 30 মিনিটের অনেক বড় ভিডিও হয়েছে, অর্ধেক জন হয়তো দেখবে না, তোমরা 2x স্পিডে দেখতে পারো ভিডিওটাকে অবশ্যই, যাতে তোমরা ভালোভাবে কিছু করতে পারো। তো এইগুলোর ব্যাপারে জেনে গেছো, তোমরা অবশ্যই ভালোভাবে জেনে গেছো, আমাদের আর কিছু বলার নেই। তোমরা এইগুলো সব কিছু পড়ে নিতে পারো, যা লেখা আছে এটা শুধু দেখে নেবে, তোমাদের সব বুঝে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, পরে ভিডিও দেখা হচ্ছে, আবার হয়তো একদিন দেখা হবে তোমাদের সাথে সামনের সপ্তাহে। তো দেখা যাক, আমার যবে চাপ কম থাকবে, আমি যদি চাই যে তোমাদের মাঝখানে ভিডিও বানিয়ে দিতে পারি, আমার কোনো অসুবিধা নেই, কারণ তোমাদের পরীক্ষা রেজাল্ট বেরিয়ে গেছে, ঠিক আছে। রেজাল্ট বেরোনোর মধ্যে তোমরা এইগুলো আগে দেখে নাও, জিনিসটা বুঝে নাও। তোমরা যদি সায়েন্স নিচ্ছ, সায়েন্সে পড়াশোনা শুরু করে দাও, ভেবো না যে রেজাল্ট কবে বেরোবে তবে সায়েন্স বুঝে। সায়েন্স নিতে ইচ্ছুক থাকো, মনে জোর আছে, নাম্বার দেখে সায়েন্স নেওয়ার কোনো মানে তোমার মনে যদি জোর থাকে, ফিজিক্স কেমিস্ট্রি পারি, মানে ফিজিক্স বইটা বুঝি, আমি মুখস্থ করি না, আমি বায়োলজি বইটা বুঝি, মুখস্থ করি না, অঙ্ক বই বুঝি, মুখস্থ করি না, তবেই তুমি সায়েন্স নাও। মুখস্থ করে তুমি কত নামাবে, সব নাম্বারও যায় না। বায়োলজি মুখস্থ করে নামিয়ে দেবে, কেমিস্ট্রি মুখস্থ করে কী নামাবে, ফিজিক্স মুখস্থ করে কী নামাবে, ম্যাথ মুখস্থ করে কী নামাবে। তো ম্যাথ একটা মুখস্থ করে তোমাকে ইন্টিগ্রেশন 1000-2000 খানে ইন্টিগ্রেশন, তুমি যে লাখ ইন্টিগ্রেশন, তুমি যা তৈরি করো সব ইন্টিগ্রেশন হয়ে যাবে। তো ইন্টিগ্রেশন তুমি কত আর নামাবে, ঠিক না। 100টা মুখস্থ করবে, 100টা ইন্টিগ্রেশন মুখস্থ করলে 1 পাওয়ার চান্স কত %, ঠিক আছে। তো ওইভাবে মুখস্থ করে হবে না, ঠিক আছে। মুখস্থবিদ্যা এখানে আশা করি কাজে লাগবে না, তো অঙ্কে কাজে লাগছে না। ফিজিক্সে তাও কিছুটা তোমার নিউমেরিক্যাল থাকে, সেগুলোকে তুমি মুখস্থ করতে পারো। এখানে তোমার ইনঅর্গানিক কেমিস্ট্রি মুখস্থ করতে পারো। ফিজিক্যাল কেমিস্ট্রি হালকা মুখস্থ করে যেতে পারো, সূত্রগুলো তো মুখস্থ তুমি অঙ্কেও করবে, কিন্তু তুমি ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে তোমার কিছুটা 12 যা বলছি, 11 তো তুমি দেখে করলে কোনো অসুবিধা নেই, রাখলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার কিছু স্কুল আছে তোলে না, তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম স্কুল তুলে দেয়। কিন্তু আমি 12-এর কথাই বলছি, 12-এ তুমি অর্গানিক কেমিস্ট্রি করবে, তোমার অর্গানিক কেমিস্ট্রি আছে 31 নাম্বার। তো এখন কতটা বাড়ি কমিয়ে দিয়েছে আমি জানি না। তো অর্গানিক কেমিস্ট্রি আছে তোমাদের, ছিল আমাদের যখন ছিল এবছর। তো অর্গানিক কেমিস্ট্রি অনেকটাই ম্যাক্সিমামটা তোমার 30% অর্গানিক কেমিস্ট্রি নিয়ে বসে থাকে। তো
30% কি তোমার 40% অর্গানিক কেমিস্ট্রি নিয়ে বসে থাকে। তো অর্গানিক কেমিস্ট্রি তোমার না করতে পারলে তুমি কীভাবে করো? কত অর্গানিক বস্তু, অর্গানিক বস্তু করতে হয় কিন্তু প্র্যাকটিস করতে হয়। অর্গানিক বস্তু করলে যদি হয়ে যায়, তুমি এগুলো কী করে মুখস্থ করো? হবে না, ঠিক আছে। ইনঅর্গানিক কেমিস্ট্রি মুখস্থ করে, ফিজিক্স মুখস্থ করা অসম্ভব, অঙ্ক তো মুখস্থ করা অসম্ভব, অঙ্ক মুখস্থ করে হয় না। যদি ভাগ্যক্রমে এই যে অঙ্কটা মুখস্থ করে গেছে, সেই অঙ্কটা পড়ে গেছে, সেটা আলাদা ব্যাপার, নাহলে হয় না। বায়োলজি মুখস্থ করতে হবে, ঠিক আছে, মানছি বায়োলজি মুখস্থ করতে হবে। ফিজিক্স তুমি না মুখস্থ মনে রাখলে তুমি ফিজিক্স করতে পারো, তোমার কনসেপ্ট দিয়ে করতে হবে। ফিজিক্স এমন ঘুরিয়ে দেবে তুমি ওখানেই ঘুরপাক খেয়ে যাবে, ঠিক আছে। তো ফিজিক্স ওরমভাবে ভেবে লাভ নেই। তো এগুলো হলো কনসেপ্ট তোমার যদি থাকে, নাও মুখস্থ থাকলে এটা নাও, কনসেপ্ট মুখস্থ হালকা যদি তুমি একটুখানি এর থেকে লুজ চাও, এটা নিতে পারো। মিটে গেল সমস্যা। আমাদের বুঝিয়ে দিয়েছি কেমন কেমন চাই। তোমাদের যদি শক্ত খুবই চাই, মানে শক্ত জিনিসগুলো আমি যদি করার দম থাকে, এটা মুখস্থর দম থাকে, এটা করার দম নেই, মুখস্থর দম নেই, আমি হালকা মোটামুটি নিতে চাই, মুখস্থ আছে, করা আছে, সব রকম আছে এর মধ্যে, করতে পারো। এর মধ্যে করা মুখস্থ আছে, কিন্তু একটু এর থেকে অনেকটাই টাফ, ঠিক আছে। তো আজকের জন্য দুটোই, পর ভিডিও দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই। চলো প্যাক আপ।